ওয়েলকাম। আজকে আমরা যে ক্লাসটা আলোচনা করব ফ্রাইবেলের শিক্ষা চিন্তা। ফ্রাইবেল শিক্ষাবিদ, প্রাতঃস্মরণীয় আমাদের শিক্ষা বিজ্ঞানের ছাত্রছাত্রীদের কাছে, বাট সমগ্র শিক্ষা আধুনিক শিক্ষা ব্যবস্থা ফ্রাইবেলের কে স্মরণ করে থাকে বা করা উচিত। তো ফ্রাইবেলের শিক্ষা চিন্তা, আমরা ফ্রাইবেলকে শুধু হয়তো অনেক ক্ষেত্রে এটুকু নামেই চিনি যে তার কিন্ডারগার্টেন যে পদ্ধতি বা বিদ্যালয় শিক্ষার একটি ধরন, সেটা নিয়ে চিনি যে 1837 সালে তিনি কিন্ডারগার্টেন প্রবর্তন করেছিলেন, সেটাই। কিন্তু ফ্রাইবেলের সমগ্র শিক্ষা দর্শন, শিক্ষা চিন্তা যদি আমরা দেখি, তার সম্বন্ধে বোঝা যাবে যে তিনি শিক্ষাক্ষেত্রে কতটা অবদান রেখে গেছেন। আজকের এই ক্লাসটা আমরা সংক্ষিপ্ত আকারে ফ্রাইবেলের সম্পর্কে এমন ভাবে জানবার চেষ্টা করব যে অ্যাঙ্গেল থেকে প্রশ্ন দিক, যাতে আমরা তার উত্তরটাকে ধরতে পারি। ফ্রাইবেল, প্রথমেই বলবো আমরা, ফ্রাইবেল হচ্ছে একদম দার্শনিক দিক থেকে তিনি কিন্তু ভাববাদী, আইডিয়ালিজম। এইবার তার তত্ত্বে কিসের কিসের মিল আছে সেগুলো আসছি। এক কথায় তিনি ভাববাদী কেন, সেটা আমরা বুঝবো। আমি প্রথমে একবার ভালো এটা বলবো না, পরে বলবো, কিন্তু এবার কেন সেটা। প্রথমত কান্ট এবং হেগেলের যে হেগেল আছে মানবীয় শিক্ষাবিদ, তাদের যে প্রকৃতিবাদী দার্শনিক, তার দ্বারা কিন্তু প্রভাবিত কান্ট, এবং এরা আমরা জানি কান্ট এবং হেগেল এরা হচ্ছেন প্রকৃতিবাদী। এই কান্ট এবং হেগেলের কিন্তু মতবাদ দ্বারা ফ্রাইবেল বিশেষভাবে প্রভাবিত হয়েছেন। আবার ল্যামার্ক যিনি আছেন, তার যে ইভ্যালুয়েশন তত্ত্ব ল্যামার্কের, এই ল্যামার্কের ইভ্যালুয়েশন বা বিবর্তনবাদ, এই তত্ত্ব দ্বারাও কিন্তু তিনি প্রভাবিত। ল্যামার্কের যে ইভ্যালুয়েশন, যেখানে পরিবর্তনশীল পৃথিবীর সাথে মানিয়ে নেওয়ার কথা বলা হয়েছে, প্রাণী বা মানুষ বিভিন্ন সময় ইভ্যালুয়েশন করেই টিকে আছে। এই ল্যামার্কের যে এই সমস্ত বিবর্তনবাদের একটা অন্য অঙ্গ ডারউইনের মতের পাশাপাশি, সেই ইভ্যালুয়েশন বাদেরও কিন্তু তিনি তার দ্বারাও প্রভাবিত হয়। আর একটা সবচেয়ে আমাদের আশ্চর্য করে, এই ফ্রাইবেলকে আমরা যত জানবো বুঝবো, আমাদের যে প্রাচীন ভারতীয় যে উপনিষদ রয়েছে, তার দ্বারাও তিনি বৃহৎভাবে প্রভাবিত হয়েছেন। অর্থাৎ তার চিন্তাধারার সাথে আমরা দেখবো, সে প্রাচীন বৈদিক যুগে আমরা উপনিষদের যে কথাগুলো পড়েছি, বিবেকানন্দ যে কথাগুলো বলেছেন, তার সাথে কোথায় যেন অনেক মিল পেয়ে যাবো। অর্থাৎ সে ভারতীয় যে উপনিষদ আছে, আমাদের যে আধ্যাত্মিকতা আছে, তার দ্বারাও কিন্তু উনি অনেকাংশেই প্রভাবিত, বা এভাবে বলতে পারি তার মতবাদের সাথে ভারতীয় যে উপনিষদের যে মতবাদ বা প্রাচীন ভারতীয় দার্শনিক মতবাদ, তার সাথে কিন্তু ফ্রাইবেলের কথা মিল আছে। তিনি কি বলেছেন, তার প্রথমে যদি বেসিকটা না জানি, সরাসরি শিক্ষা দর্শনে গেলে, শিক্ষায় গেলে কিন্তু বুঝতে আমাদের অসুবিধা হবে। কেন বললো সেই পটভূমিটা আগে আমরা জানবো। তিনি ফ্রাইবেল যেটা মনে করতেন যে মানব জীবন এবং বস্তু জগতের মূলে আছে একটা আধ্যাত্মিক শক্তি রয়েছে। বলছেন যে ব্যক্তি এবং বস্তু, প্রত্যেকটা ব্যক্তি এবং তার যে বস্তু জগৎ, দুটো জগৎকে তিনি ভাগ করেছেন। পরে ভাগগুলো আমি বলবো। আমাদের একটা ব্যক্তিগত অস্তিত্ব, আমাদের মানব জীবন রয়েছে, আর তার বাইরে যেটা রয়েছে বস্তুগত জগৎ রয়েছে। বলছে এই দুটো জগৎকেই, এই দুটো জগৎ অর্থাৎ আমি ব্যক্তি হিসেবে আমি ব্যক্তি এবং আমার পারিপার্শ্বিক জগৎ, এই সমস্ত জগতের মূলে রয়েছে একটা আধ্যাত্মিক শক্তি। আধ্যাত্মিক একটা শক্তি রয়েছে। তিনি ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করেছেন। তিনি বলেছেন এই আধ্যাত্মিক সত্যি হয়তো গড বা ভগবান বা ঈশ্বর যাই বলি না কেন, তিনি বলেছেন এটা কিভাবে অনুভব করা যাবে। ফ্রাইবেলের যুক্তিটা অত্যন্ত ভালো, যে তিনি বলেছেন যিনি আন্তরিক উপলব্ধির আলোকে বহির জগতের পরিবেশকে দেখতে পারবেন বা বিচার করতে পারবেন, তিনি এটা বুঝতে পারবেন। অর্থাৎ আমার ইনসাইট থেকে, আমি আমার ভেতর থেকে আমার ক্ষমতার দ্বারা, উপলব্ধির দ্বারা যদি বাইরের বহির জগৎকে অনুভব করতে পারি, তবেই আমি বুঝতে পারবো যে এই সমস্ত জগতের মধ্যে একটা ঐক্য রয়েছে। আমার অভ্যন্তরীণ জগৎ, আমার বাহ্যিক জগৎ, পরিবেশ, প্রকৃতি, বস্তুগত জগতের মধ্যে একটা বন্ধন রয়েছে। কে যেন একটা সবাইকে বেঁধে রেখেছে, একটা ঐক্য রয়েছে। এইটা সবাই অনুভব করতে পারবে না। যখন আমার ভেতরে সেই জ্ঞানের আলো জ্বলবে, আমার মধ্যে সেই শিক্ষাটা আসবে, তখন আমি বহির্জগৎ অন্তর্জগতের মধ্যে ঐক্য যে আছে, কোথাও একটা আধ্যাত্মিকতা রয়েছে, কোথাও একটা ঐশ্বরিক শক্তি হয়তো রয়েছে, সেই ধারণাটা কিন্তু তখনই বোঝা যাবে। আর এটা কে করবে? এটা করবে শিক্ষা। তার এই শিক্ষা দর্শন বা শিক্ষা নিয়ে আলোচনা কোথায় পাওয়া যায়? এডুকেশন অফ ম্যান বলে তার বিখ্যাত একটি আমরা জানি বই আছে।
আমরা জানি হয়তো, কিন্তু এটা কোনো সময় যদি আসে তাই একবার উল্লেখ করলাম। এডুকেশন অফ ম্যান বলে ফ্রয়েবেলের যে বিখ্যাত গ্রন্থ রয়েছে, সেখানেই তিনি কিন্তু শিক্ষার দিকগুলো নিয়ে বিশেষত আলোচনা করেছেন। এইবারে তার এই শিক্ষা দর্শনে যাওয়ার আগে এডুকেশন অফ ম্যান অনুযায়ী তার আরো দুটো দৃষ্টিভঙ্গি আমরা দেখব, তারপরে যাব। এক হচ্ছে তার ঈশ্বর সম্পর্কে ধারণা, আর জীবন বিকাশের প্রকৃতি। দুটো বিষয় নিয়ে আমাদের একটু জানার প্রয়োজন রয়েছে। ঈশ্বর সম্পর্কে তার একটা নির্দিষ্ট ধারণা রয়েছে। কি বলেছেন তিনি ঈশ্বর সম্পর্কে? যে এই শাশ্বত শক্তি, অর্থাৎ ওই যে এতক্ষণ ধরে যেটা বলা হলো, বহির্জগৎ আর আভ্যন্তরীণ জগৎ বা সমস্ত কিছুর মধ্যে একটা মেলবন্ধন রয়েছে, কোনো একটা শক্তি বেঁধে এদের মধ্যে একটা ঐক্য রেখে দিয়েছে। সেই যে শক্তি, শাশ্বত যে শক্তি, তাকে ফ্রয়েবেল বলেছেন এটাই ঈশ্বর। ঈশ্বর আলাদা করে কিছু নেই, এই সমস্ত কিছু স্রষ্টাকে, এই সমস্ত কিছুর স্রষ্টা হচ্ছে ঈশ্বর স্বয়ং নিজে। তিনি স্রষ্টা, সবকিছু তিনি সৃষ্টি করেছেন, এই কথা কিন্তু তিনি বলছেন। এবং জীবনের উদ্দেশ্য কি? তিনি বলছেন জীবনের উদ্দেশ্য হচ্ছে আধ্যাত্মিক ঐক্য এবং ঈশ্বরকে উপলব্ধি করতে পারা। অর্থাৎ এই উপলব্ধি করার উপরে কিন্তু তিনি বিশেষভাবে জোর দিয়েছেন। ফিল করতে পারা যে হ্যাঁ, কিছু একটা শক্তি আছে যার দ্বারা এই বিশ্ব ব্রহ্মাণ্ড আমরা সবাই পরিচালিত হচ্ছি, কোথাও একটা বন্ধনে আমরা আবদ্ধ রয়েছি। এই যে এই বোধটা, এই সম্বন্ধে জানা, এটাই হচ্ছে ঈশ্বর সম্পর্কে জানা। এই বোধটা জাগ্রত হবে। এবং জীবন বিকাশের প্রকৃতি নিয়ে তার একটা খুব সুন্দর তিনি কথা বলেছেন, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। জীবন বিকাশের প্রকৃতি, এইখানে তিনি কিন্তু রুশোর সাথে দ্বিমত বা অন্যান্য যারা প্রকৃতিবাদী বলো, অন্য যারাই বলো, তাদের সাথে দ্বিমত পোষণ করেছেন। রুশো বা তার উত্তরসূরি যারা, পূর্বসূরি যারা আছে, প্লেটো, তাদের সাথে কিন্তু দ্বিমত পোষণ করেছেন। কারণ তারা কি বলেছে, জীবন বিকাশের কতগুলো স্তরের কথা বলেছেন এনারা সবাই, যে একটা শৈশব আছে, বাল্য আছে, কৈশোর আছে, প্রাপ্তবয়স্ক, এই বয়সের পরে এই স্তরটা আসে। তিনি কিন্তু এর বিরোধিতা করেছেন যে মানুষের জীবন বিকাশের প্রকৃতি এইভাবে হয় না। তাহলে কিভাবে? তিনি বলেছেন একটা স্টেজের সম্পূর্ণ যতক্ষণ না হবে ততক্ষণ পরের ধাপ শুরুই হবে না। তার মানেটা কি? এই যে আমরা যে জীবন বিকাশে আর্নেস্ট জোনসের ভাগ বলো, যার ভাগই বলো, আমরা যখন পড়ি মোটামুটি জন্ম থেকে 5-6 বছরের বয়স পর্যন্ত শৈশব, তারপরে মোটামুটি 5-6 থেকে 11-12 অব্দি বাড়লো, 11-12-13 মোটামুটি তারপরে আসছে কৈশোর, 18-19 বা 20 পর্যন্ত, তারপরে প্রাপ্তবয়স্ক। মানে একটা এজ আসলে অটোমেটিক হয়ে যাবে। এই ফ্রয়েবেল কিন্তু এই খানটার বিরোধিতা করেছেন, বলছে জীবন বিকাশ এইভাবে হয় না। যতক্ষণ অব্দি না শৈশবের সমস্ত গুণগুলো পূর্ণতা পাবে, তখন একজনের জীবনে বাল্যকাল শুরুই হবে না, তার বয়স যাই হয়ে যায়। অর্থাৎ বয়সের সাথে বাল্যকাল প্রাপ্তি, বয়সের সাথে যৌবন প্রাপ্তির কোনো সম্পর্ক নেই। সম্পর্ক কিসের সাথে? তার আগের স্টেজটা শেষ হলে। দেখো যুক্তি আছে, আমার যত অব্দি একতলার ছাদটা আমি কমপ্লিট না করবো, তার আগে অব্দি দুতলার ভিত কি করে হতে পারে? ফ্রয়েবেল সেটাই বলেছেন যে এইটা হয় না, বিচ্ছিন্ন ভাবে বয়সের সাথে মিল রেখে কখনো জীবনের বিকাশ ঘটে না। জীবন বিকাশ তাহলে কি করে ঘটে? তার তিনি ব্যাখ্যা দিলেন যে আগের স্তরটা যত অব্দি না সম্পূর্ণ হবে, পরের স্তরটা শুরু হবে না। এইবার এইগুলো আমি কেন বলছি, এত কিছু কেন জানছি আমরা? কোথার থেকে একটা টুক করে লাইন তুলে দিয়ে প্রশ্ন দেবে, কার তত্ত্ব বলেছে ফ্রয়েবেলের কথা, আমি কোঠারি কমিশনে খুঁজতে লেগে যাব, কিন্তু সেইটা যাতে না হয়। ফলে তিনি বলেছেন একটা স্টেজ শেষ না হলে আর একটা স্টেজ। এই ধরনের প্রশ্ন আসলে আমরা কিন্তু সাইকোলজিতে ঢুকে যাব। ওই আর্নেস্ট জোন্স বলেছে না পিকুনাস বলেছে, এই না পিয়াজের তত্ত্বে আছে, আমাদের মাথায় হয়তো অনেক ক্ষেত্রে আসবে না। আমি জানি তোমরা পড়েছো, যারা হয়তো পড়েনি, আমার মতো বাকি দিয়েছে, তাদের জন্য আমি বলছি, তাদের ক্ষেত্রে সমস্যা হতে পারে। এই জন্য আমি বিষয়গুলোকে বলার চেষ্টা করছি এইভাবে করি। এই যে দুটো ধারণা, একটা হচ্ছে ঈশ্বরের সম্পর্ক উপলব্ধি, আর একটা জীবন বিকাশের এই যে স্তর, এর দ্বারাই কিন্তু তার শিক্ষা দর্শন বা শিক্ষার ধারণাটা গড়ে উঠেছে। এইবার আমরা যদি ফ্রয়েবেলের শিক্ষা দর্শনে ধীরে ধীরে আসে, আমরা বেশটা সংক্ষেপে জানবার চেষ্টা করলাম। তো এবার শিক্ষা তাহলে কি? ফ্রয়েবেল তাহলে শিক্ষা সম্পর্কে কি বলছেন, যে তাহলে ব্যক্তি বা মানুষের শিক্ষা বিষয়টা কি, শিক্ষা জিনিসটা কি? তিনি বলছেন প্রতিটি ব্যক্তির এই স্বতঃস্ফূর্ত যে ক্রম বিকাশ, এই যে বিকাশ, যেটা আগে জাস্ট একটু আগে বললাম, উপলব্ধিতে সাহায্য করাই হচ্ছে শিক্ষা। অর্থাৎ আমি কতটা বুঝতে পারছি নিজেকে, আমি কতটা বুঝতে পারছি বস্তু জগৎ সম্পর্কে, বা আমার কতটা বিকাশ সম্ভব, আর কি করা উচিত,
এই বোধটা গড়ে তোলাই হচ্ছে শিক্ষার কাজ। শিক্ষা এমন একটি প্রক্রিয়া আমাকে বুঝতে সাহায্য করবে যে আমার কত ডেভেলপ হয়েছে, আমি কতটা বুঝতে পারছি, উপলব্ধি আদৌ করতে পারছি কিনা। এক কথায় তিনি যেটা বলেছেন, শিক্ষা হচ্ছে পরিপূর্ণ বিকাশ। শিক্ষা হবে পরিপূর্ণ বিকাশ কার? ব্যক্তির। ব্যক্তির পরিপূর্ণ সর্বাঙ্গীন যাই বলি না কেন বিকাশকে দিয়ে বলেছেন শিক্ষা পরিপূর্ণ বিকাশ। তাই বলে তিনি কিন্তু শিশুর বা ব্যক্তির সামাজিক বিকাশকে অবহেলা করেননি, যে তাহলে ব্যক্তিগত বিকাশ শিক্ষার কারণে দুটো লক্ষ্য এখন চলে আসে, ব্যক্তিতান্ত্রিক সমাজতান্ত্রিক। তাহলে শুধু ব্যক্তিকে যদি গুরুত্ব দেওয়া হয় তাহলে কি সমাজকে তিনি অবহেলা করেছেন? না, তিনি বিদ্যালয়কে সমাজের প্রতিচ্ছবি করতে চেয়েছেন। পরে আমরা আসবো প্রত্যেকটা পাঠ ধরে ধরে। তাহলে তিনি শুধু ব্যক্তির বিকাশ মানে শুধু আলাদা করে ইন্ডিভিজুয়ালিজমের কথাই শুধু বলেছে তা নয়, তিনি সোসাইটি বা সোশ্যালকে বাদ দিয়ে বলেননি, তিনি সমাজের বিকাশকেও গুরুত্ব দিয়েছেন। এবারে এক্ষেত্রে তিনি শিক্ষার লক্ষ্য হিসেবে দুটো লক্ষ্যকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। বহু লক্ষ্যের মধ্যে আমরা দুটো লক্ষ্য আলোচনা করব। এক কি বলেছেন? তিনি বলেছেন বিশ্ব জগতের ঐক্য উপলব্ধি করায় সাহায্য। বিশ্ব জগতের ঐক্য, দেখো এই অলরেডি আমি কিন্তু এটা বলেছি। বিশ্ব জগতের ঐক্য মানে কি বললাম এতক্ষণ ধরে? যে পৃথিবীর প্রত্যেকটা জিনিসের সাথে কোথাও একটা বন্ধন আবদ্ধ রয়েছে, আধ্যাত্মিকতা, ঈশ্বরের সৃষ্টি যাই বলি না কেন, অর্থাৎ আমার অভ্যন্তর আমার সাথে সমাজের কোথাও একটা বন্ডিং আছে, ঐক্য আছে, প্রত্যেকটা বস্তুর সাথে একটা ঐক্য রয়েছে। সেই ঐক্যটাকে বুঝতে সাহায্য করা, বুঝতে সাহায্য করা হবে শিক্ষার অন্যতম লক্ষণ। কিন্তু আর যেটা বলেছেন, শিশু সব গুণ নিয়েই জন্মায়, শিশুকে আলাদা করে গুণী করার কিছু নেই। শিশু সব গুণ, দেখো একটু আগে আমি বলেছিলাম ফ্রয়েবেলের সাথে বিবেকানন্দের মিল পাবো, এই যে এখানে বলছি শিশু গুণ নিয়েই জন্মায়, তার মধ্যে আলাদা করে গুণ ভরে দেওয়ার কিছু হয়নি। তাহলে কি করতে হবে? সেগুলির বিকাশ করতে হবে, সেগুলির বিকাশ ঘটানো হচ্ছে শিক্ষার লক্ষ্য। শিশু গুণ কেন? এবার বিবেকানন্দ কি বলেছেন? এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত মহত্বের বহিঃপ্রকাশ। অন্তর্নিহিত মহত্ব রয়েছে, সেটা বাইরে বের করা। ফ্রাইওয়েল কি বলছেন? গুণ নিয়েই জন্মায়, সেগুলির বিকাশ ঘটানো শিক্ষা। প্রথমে উপলব্ধি করা, আর আমার মধ্যে আমি গুণ নিয়ে জন্মেছি, তুমি তোমার মধ্যে গুণ নিয়ে জন্মেছো। কোনো শিক্ষক বা কারোর ক্ষমতা নেই তোমার মধ্যে, কারণ একটা গাছের বীজকে, পরিপক্ক বীজকে মাটিতে বুনলে মহিরু একটা ছোট্ট সাবুর দানার মতন বট গাছের দানা হয়, ফলের মধ্যে অনেক দানা থাকে, তার থেকে অত বড় বট গাছ হয়ে যায়। এত বড় একটা লোহার টুকরো পুঁতে রাখলেও কি গাছ হবে? হবে না, কারণ লোহার মধ্যে গাছ হওয়ার সম্ভাবনা নেই। ওই ছোট্ট সাবুর দানার মতন একটি বট গাছের বীজের মধ্যে মহিরু হওয়ার সম্ভাবনা আছে, তাই হচ্ছে। ওই বট গাছের বীজটির সম্ভাবনা নিয়ে জন্মেছি। ফ্রয়েবেল বা বিবেকানন্দের কথা কিন্তু এখানে মিলে যাচ্ছে, তারা বলেছে প্রত্যেকটা মানুষ সম্ভাবনা নিয়ে জন্মায়। শিক্ষার কাজ কি হবে? সেই সম্ভাবনার বিকাশ ঘটানো। ব্যক্তিকে আলাদা করে জ্ঞান দানের কোনো প্রয়োজন নেই, জোর করে চাপিয়ে দেওয়ার প্রয়োজন নেই। দেখো কোথার থেকে যেন আবার এখানে রুশো ঢুকে যাচ্ছে। মিল, আমি একটা দিন বলছিলাম বিষয়গুলোর সাথে মিল খুঁজে বলে দেখো খুব মজা পাবে এডুকেশন পড়ে। রুশো কি বলেছিলেন? প্রত্যেকটা শিশু পবিত্র হয়ে জন্মায়, সমাজ তাকে ট্রেনিং করে, জোর করে তাকে কিছু শেখানোর দরকার নেই। একজন ভাববাদী, একজন প্রকৃতবাদী, আদায় কাজ খেলার সম্পর্ক। কিন্তু কোথায় যেন একটা মিল চলে আসছে না? মিলগুলো আমরা ছোট ছোট খুঁজে বের করার চেষ্টা করব, দেখবে পড়ে মজা পাবে, মনে থাকবে, ভুলবো না। তাহলে সেই একই কথা বিবেকানন্দ, এই জন্য তাকে এই মিলের কারণ রুশো আর বিবেকানন্দ দুজনেই ভাববাদী বা আদর্শবাদী, দুজনেই আদর্শবাদের কথা বলেছে, সে আধ্যাত্মিকতাবাদের কথা বলেছে। এই হচ্ছে যে বিশ্ব জগতের ঐক্য বুঝতে সাহায্য করা আর গুণ নিয়ে জন্মায়। এবার মেন আসছে দেখো পাঠ্যক্রম, সহজভাবে আমি আলোচনা করব, ক্লাসটা প্রথম থেকেই বলেছি, কোনো জটিলতা আমাদের থাকবে না। এবার পাঠ্যক্রম কেমন হবে? ফ্রয়েবেল কিন্তু শিক্ষার পাঠ্যক্রম বিষয়ে প্রথমত, এবার তোমরা অনেকেই ভাবছো স্যার আমরা তো কেজি স্কুল কিন্ডারগার্টেনের কথা এখনো বলছেন না, বা কিন্ডারগার্টেন তো সেরকম পাঠ্যক্রমের কথা বলেনি। সেটা আসবো, সেটা জাস্ট একটা মেথড, টেকনিক। কিন্তু ইন জেনারেলি তিনি জোর করে কিছু বিষয় চাপিয়ে দেওয়ার কথা কিন্তু বলেনি, শিক্ষার পাঠ্যক্রমকে ভরাক্রান্ত করতে কিন্তু বলেনি। কিন্তু রুশো এই ফ্রয়েবেল সবচেয়ে বেশি জোর দিয়েছেন একটা জায়গায়, সেটা কিন্তু গণিত শিক্ষার উপর জোর দিয়েছে। এই বিষয় নিয়ে বলতে গেলে একটা ক্লাস চলে যাবে, অত ডিটেলসে যাব না, এক মিনিটেই বলবো কেন গণিত শিক্ষায় তিনি বলেছেন এই গণিতেই হচ্ছে ঐক্যের সূত্র। তিনি ঐক্যের কথা বলেছেন না, এই গণিতের মধ্যেই ঐক্যের সূত্র রয়েছে।
এই গণিতের মধ্যে ঐক্যের সূত্র রয়েছে, বিভিন্ন বিষয়ের মিল। আমরা এই যে বিভিন্ন কিছু মনে রাখি সূত্র থেকে মনে করে সমস্ত কিছু শুনেই সংখ্যা তত্ত্বের মধ্যেই নিহিত রয়েছে। গণিত এমন একটা জিনিস, এখান থেকে বসে অঙ্ক কষে সূর্যের দূরত্ব বের করে দিয়েছে প্রাচীন ভারতের বিজ্ঞানীরাই বলো, আধুনিক বিজ্ঞানীরাই বলো, সূর্যে যেতে হয়নি। কিন্তু গণিত এমন একটা জিনিস, এই যে বিশ্বজগৎ প্রতিটা বস্তুর সাথে একটা সম্পর্ক ঐক্য রয়েছে, সেটা ক্যালকুলেশন করতে সাহায্য করে। ছোট থেকে বড় সব কিন্তু গণিতের হিসাবেই দাঁড়িয়ে আছে। ডিজিটালের কথা বলি আমরা, বিভিন্ন ডিজিটের কথা বলি। একটা ফোন নম্বর, তোমার সাথে আমার যোগাযোগ হবে, 10টা নম্বর আমি টিপবো, তোমার কাছে আমার বার্তাটা পৌঁছে যাচ্ছে। ফোন তো তাই, তাহলে সংখ্যাটা গণিতে। অর্থাৎ গণিত এমন একটা বিষয় যা বিশ্বজগতের বন্ধনকে বুঝতে সাহায্য করে, এবং এই গণিতের হিসাবেই সবকিছুর সাথে সম্পর্কযুক্ত। জোয়ার ভাটা থেকে শুরু করে যাই দেখবে গণিতের হিসেবে, তার ডিটেলস যাচ্ছি না। তাই তিনি বলেছেন যে সম্পর্ক বুঝতে গেলে গণিতকে বোঝা, গণিতকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। ঠিক আছে, তিনি ভাষার ওপরেও কিন্তু জোর দিয়েছেন। এখন আমাদের দেশ রাজ্যে একটু ভাষা নিয়ে অনেক কথা শুনছি, সেই ভাষা এই ভাষা কিন্তু আলাদা। তিনি বলেছেন ভাষা হচ্ছে সংকেত, আমার মনের ভাব প্রকাশ করে, বুঝতে সাহায্য করে, অন্যকে বোঝা যায় ভাষার সাহায্যে। তিনি এই পড়ার থেকে এই জন্য কথা বলায় বেশি জোর দিয়েছেন, শিক্ষার্থীর বা শিশুদের ক্ষেত্রে বিশেষ করে কথা বলায় গুরুত্ব। বলছেন পড়ে বা লিখেই শুধু লাভ নেই, শিক্ষার্থী বা শিশু কতটা কথা বলতে পারছে সেটার উপরে বেশি জোর দিতে হবে। কারণ এই কথাটা কিন্তু খুব বড় পাওয়ার। তুমি কথা গুছিয়ে তখনই বলতে পারবে, সেই বিষয়টা তোমার জানা চাই বা গোছানোর ক্ষমতা জানা চাই, সেটার বলছি। এরপরে যেটা বলেছে অঙ্কন, ড্রয়িং, আঁকা কি আমার মনের ভাব প্রকাশের আরেকটা মাধ্যম হচ্ছে আঁকা। আমাকে যদি ফ্রি হ্যান্ড আঁকতে দেয়, আমি আঁকতে পারি না, সেটা আমার দুর্বলতা। কিন্তু একজন শিশু, একটি মানুষ আঁকার মধ্যে তার মনের অনেক ভাব প্রকাশ করা যায়। আমরা বুদ্ধির তোমার যে বুদ্ধির বিভিন্ন অভিক্ষায় পড়েছি না, আঁকা একটা ছবি, সেগুলো দিয়ে অনেক কিছু ব্যাখ্যা করা যায়। এছাড়া কি মাটির জিনিস তৈরি, এটাও একটা ক্রিয়েটিভিটি, যার মধ্যে দিয়ে অনেক কিছু বোঝা যাবে শিক্ষার্থীদের। এই জন্য তিনি পাঠ্যক্রমে অবশ্যই মাটির তাল বা মাটির দলা, মানে মাখানো মাটি দেওয়ার কথা বলেছে, এবং সেখান থেকে শিক্ষার্থীদের কিছু বানিয়ে হাতের কাজে শিক্ষা দেওয়ার কথা বলেছে। আর একটা জিনিস, কায়িক শ্রমের কথা তিনি বলেছেন, অর্থাৎ পরিশ্রম করো, যেটা আমাদের মহাত্মা গান্ধী বলেছেন। অর্থাৎ গায়ে খেটে শ্রমের মর্যাদা বোঝা। এই জন্যই দেখবে পরে আমরা আসবো ট্রাইবাল উপহার, ও উপহারের সাথে সাথে আরেকটা কি বলেছেন, গিফট অ্যান্ড, ঠিক ধরেছে, অকুপেশন, পেশা, বৃত্তির কাজ দিয়েছে ছোটবেলার থেকে ছেলে মেয়েদের। এই যে তিনি সে কায়িক শ্রমকে গুরুত্ব দিতে বলেছেন, কারণ এইটা হচ্ছে সক্রিয়তা, তিনি সক্রিয়তাকে বিশেষ গুরুত্ব দিয়েছে। এছাড়া নাচ গান এইগুলোকেও তিনি কিন্তু পাঠ্যক্রমে রাখার কথা বলেছেন। নাচ গানের সাথে আরেকটা জিনিস থাকবে, ধর্মীয় ও নৈতিক শিক্ষা। যেহেতু তিনি ভাববাদী, ফলে তার মধ্যে একটু ধর্মীয় বিষয়টা আসবেই, এবং এই মোরাল এডুকেশনের কথা তিনি বলবেন, এটাই এক্সপেক্টেড, যেটা আমরা বিবেকানন্দের মধ্যে দেখেছি। তিনি ধর্মের শিক্ষা, কালকে একটা প্রশ্ন করছিলাম, ধর্মীয় শিক্ষা আর ধর্ম শিক্ষা কিন্তু এক নয়। আমি পার্টিকুলার কোন ধর্মের বিষয়ে শিক্ষা দিচ্ছি ধর্ম শিক্ষা, আর ধর্মের ভালো দিকগুলো নিয়ে আলোচনা করছি ধর্মীয় শিক্ষা, এবং নৈতিক মোরাল বিষয় নিয়ে আলোচনার উপর কিন্তু তিনি শিক্ষার পাঠ্যক্রমে রাখার কথা বলেছেন। এইবার আসবো সবচেয়ে ইম্পর্টেন্ট বলে, সেটা হচ্ছে পদ্ধতি। শিক্ষার পদ্ধতি কেমন হবে সেইটা নিয়ে এবার আসি। শিক্ষার পদ্ধতি নিয়ে ফ্রয়েবল কি বলেছেন আমরা সবাই জানি। ফ্রয়েবলের যে পরিচিত পদ্ধতি, সেই পদ্ধতির নাম কি, কিন্ডারগার্টেন পদ্ধতি। আবার তিনি যে স্কুলটা তৈরি করেছিলেন, সেই স্কুলটার নামও কিন্তু কিন্ডারগার্টেন, তাই তো, কেজি। তার ফ্রয়েবলের পদ্ধতির নাম হচ্ছে কিন্ডারগার্টেন। তিনি এটা কি কিসের মাধ্যমে শিক্ষা দিতে চেয়েছেন, সক্রিয়তার মাধ্যমে। কিন্ডারগার্টেন বা তার পদ্ধতি হচ্ছে সক্রিয়তা ভিত্তিক, কারণ শিশুরা তোমার যে সবসময় সক্রিয় থাকতে চায়। আর এই সক্রিয়তাটা আসবে কিসের সক্রিয়তা, আত্মসক্রিয়তা। আত্মসক্রিয়তা মানে আত্মসক্রিয়তা মানে আমি বাহ্যিক কোনো বস্তু দেখে সক্রিয় হচ্ছি, সেটাও আমার সক্রিয়তা। আর নিজের থেকে সক্রিয় হচ্ছি কাজে, সেটা হচ্ছে আমার আত্মসক্রিয়তা। নিজের থেকে সক্রিয় হবে, উদ্দীপক বাইরে থাক না থাক, আমি নিজেকে অ্যাক্টিভ রাখবো। এই মোটিভটা যদি আমাকে চালু করা হয়, সেটার উপরে গুরুত্ব দিয়েছেন কিন্ডারগার্টেনে সক্রিয়তা ভিত্তিক পদ্ধতি। এবং সেখানে খেলার ছলে শিক্ষাদানের কথা বলেছে। আমরা জানি যে কিন্ডারগার্টেন যে বিদ্যালয়টা তিনি স্থাপন করেছিলেন 1837, সেই স্কুলটার বাংলা হচ্ছে শিশু উদ্যান।
সেখানে শিক্ষক হবেন মালি, শিক্ষার্থী হবে ফুলের মতন, শিক্ষক সেখানে সহযোগিতা করবে। আমি শিক্ষক নিয়ে বলবো, তখন ডিটেলসে আসবো। এইবারে কিন্ডারগার্টেনের যদি মূল বৈশিষ্ট্য দেখি, প্রথম কি এইখানে প্রথম হচ্ছে খেলার মাধ্যমে শিক্ষা, তাই তো। কিন্ডারগার্টেনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে খেলার ছলে বা খেলার মাধ্যমে শিক্ষা। তিনি বিভিন্ন রকম খেলার কথা বলেছেন, তাই তো। কারণ সক্রিয়তা, এই যে যেটা বললাম আত্মসক্রিয়তা, শিশু সক্রিয় হয় বিভিন্ন জিনিস দেখে, ঠিক আছে, কিন্তু তার আত্মসক্রিয়তা একমাত্র শিশুর দেখা যায় খেলার মধ্যে। সে যখন খেলে, এই খেলতে গেলে কিন্তু তার আত্মসক্রিয়তা, এখানে কিন্তু তাকে বলে দিতে হয় এটা কর সেটা কর, দেখবে সব করছে। অর্থাৎ এই খেলার ছলে তিনি আত্মসক্রিয়তার উপরে কি দিয়েছে, জোর দিয়েছে। এবার সেকেন্ড যেটা তিনি এই কিন্ডারগার্টেনে বলেছে, প্রাকৃতিক পরিবেশের শিক্ষা। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রাকৃতিক পরিবেশের শিক্ষার উপরেও কিন্তু তোমার যে ফ্রয়েবল বিশেষভাবে জোর দিয়েছেন, যে প্রকৃতির মাধ্যমে শিক্ষা, যে নেচার বা প্রকৃতির সাথে আমার অভ্যন্তরের বন্ধনের কথা প্রথমেই বলে নিয়েছি আমি, যার জন্য তো সেইটা জানতে গেলে আমাকে তো প্রকৃতি শিখতে হবে। তিনি এই জন্য প্রকৃতির মধ্যে শিক্ষা দেওয়ার কথা বলছে। নেচার রিভেল গড টু দ্য চাইল্ড, এটা তার একটা বিখ্যাত উক্তি আছে, পরে শর্টে আমি এটা করিয়ে দেব, যে প্রকৃতি শিক্ষার্থীকে শিশুকে কি শেখায়, ঈশ্বর চেনায়। প্রকৃতি শিক্ষার্থীকে ঈশ্বর চেনায়, সেটা কিন্তু বলেছে। প্রকৃতির মধ্যে কিন্তু তিনি ছেড়ে দেওয়ার কথা বলেছে। ফলে এইখানে কার সাথে আবার মিল পাচ্ছি, তার সেই বিরোধ রুশোর সাথে কিন্তু আবার মিল পাচ্ছি। এখানে এসে তিনি কিন্তু বলছেন আবার প্রকৃতির মধ্যে তাকে ছেড়ে দিতে হবে। এই জন্য বললাম ফ্রয়েবল যে কতটা গুরুত্বপূর্ণ, তাকে না দেখলে না জানলে বোঝা যাবে না তার তত্ত্বে কোন দিক থেকে কোন দিক চলে গেছে। অর্থাৎ প্রকৃতির মধ্যে ছেড়ে দেওয়ার কথা বলেছে। এরপরে তিনি যেটা বলেছে, বাস্তব ভিত্তিক এই পদ্ধতির অন্যতম, তার পদ্ধতির একটা বৈশিষ্ট্য হচ্ছে বাস্তব ভিত্তিক শিক্ষা। ফ্রয়েবল কিন্তু শুধু তাত্ত্বিকতার মধ্যে থেকে থাকেনি, তিনি বাস্তব শিক্ষা, এই বাস্তব শিক্ষা দানের ক্ষেত্রে তো তিনি দুটো জিনিস ব্যবহার করেছেন, একটা হচ্ছে উপহার বা গিফট, আর একটা হচ্ছে অকুপেশন বা বৃত্তি। তিনি প্রায় 20 ধরনের উপহারের কথা বলেছেন, বিভিন্ন বৃত্তির কথা বলেছেন। উপহার গুলো কি কি হতে পারে, শিশুদের ক্ষেত্রে বিশেষত বল হতে পারে, তাই তো, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, জন্তু জানোয়ার পশু পাখির মডেল হতে পারে। এইভাবে শেখাতে হবে। সেখানে তাদের কি রকম বল হয়তো খেলতে দিয়েছে, ম্যাডাম সেটা পড়াচ্ছেন, যাচ্ছে তোমার হাতে কি আছে বল, সেটাই হয়তো তাকে আবার বোর্ডে আঁকিয়ে দেওয়া হচ্ছে, তোমার বলটা দেখতে এইরকম, হ্যাঁ বাবা এইটাকে বলে 0 বা 0। এইভাবে করে শিশু কিন্তু খেলতে খেলতে অক্ষর যদি একবার শেখে, এইটা কিন্তু তার মনেই হবে না সে পড়ছে, অথচ এই পড়াটা সে জীবনে আর ভুলবে না, তাই নয় কি। আবার দেখা গেল তাকে একটা কলম দেওয়া হয়েছে, এরকম তোমার হাতে কি আছে পেন, তারই একটা ছবি এঁকে এইটাকে বলে 1, সেই সংখ্যাটা যখন চিনবে সে কিন্তু আর ভুলবে না। তার এই উপহারগুলোই তার শিক্ষার উপকরণ হয়ে যাবে। আবার বৃত্তি হিসেবে কোনগুলো বলেছে, কাগজ, মাটির জিনিস তৈরি, কাগজ কেটে ফুল তৈরি করা, যা পারবে সে, এই সমস্ত কাজের কথা কিন্তু বলেছে। আর যেটা 4 নম্বর, সেটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, ছড়া এবং গান। ছড়া এবং গানের মধ্যে দিয়েও কিন্তু শিক্ষার কথা বলেছেন। তিনি 2 রকমের গান এখানে কিন্তু বলেছেন, একটা হচ্ছে মায়ের গান আর একটা হচ্ছে খেলার গান। 7টি বলেছেন তিনি মায়ের গানের কথা। 7টি মায়ের গান, খুকু ঘুমালো, পাড়া জুমালো, জোড়ালো, আমাদের বাংলায় প্রচলিত আছে না, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, এগুলো তো মায়ের গানের মধ্যেই পড়ছে। আর এছাড়া বিভিন্ন খেলার জন্য তিনি বিভিন্ন রকমের 50টি গানের কথা বলেছেন। তাহলে ফ্রয়েবল কটি গানের উল্লেখ করেছেন, 7টি মায়ের গান এবং 50টি খেলার গান। এর মাধ্যমে তিনি কিন্তু কিন্ডারগার্টেন পদ্ধতিতে শিক্ষা দেওয়ার কথা বলেছেন। টোটাল তার এই কিন্ডারগার্টেন যে পদ্ধতি, এটা কিসের উপর পরিচালিত, শিক্ষার্থীর বা শিশুর সক্রিয়তার উপর। এই সক্রিয়তাটা কি সক্রিয়তা, আগেই বলেছি আত্মসক্রিয়তা। টোটাল ফ্রয়েবলের মতে যে শিক্ষা পদ্ধতি, সেটা পরিচালিত হবে বা চলবে কিসের দ্বারা, শিক্ষার্থীর সক্রিয়তার দ্বারা। অবশ্যই সক্রিয়তা হবে আত্মসক্রিয়তার দ্বারা। এবার পদ্ধতির পর যেটা আসবে, অলরেডি একবার বলা হয়েছে কম বেশি, কিন্তু ফর্মালিটিস মেনে একবার বলবো, সেটা হচ্ছে এবার স্কুল। তার মতে বিদ্যালয় কেমন হবে, ফ্রয়েবলের মতে বিদ্যালয়ের ধারণা। আমরা আগেই বলেছি ফ্রয়েবল কি বলেছেন, বিদ্যালয়ের মধ্যে তার কথায় সেই ঐক্যের ছবিটা থাকবে। বিদ্যালয়ের মধ্যে ঐক্য, প্রাকৃতিক পরিবেশ, ব্যক্তির আভ্যন্তরীণ পরিবেশ এবং বস্তুগত যে সামাজিক পরিবেশ, সমস্ত পরিবেশের মধ্যে একটা ঐক্য রেখে বিদ্যালয় গড়ে উঠবে, এটা তিনি বলেছেন। বিদ্যালয় হবে কি, সমাজের
প্রতিচ্ছবি। আমরা ফ্রয়েবলের ডিউইর ক্ষেত্রে দেখেছিলাম স্কুল ইজ দ্য সিম্পলিফাইড পিউরিফাইড বেটার ব্যালেন্স সোসাইটি, তাই তো? ক্ষুদ্র একটা সংস্করণ চেয়েছিলেন, আর এটা হচ্ছে সমাজের প্রতিচ্ছবি। অর্থাৎ জলের মধ্যে যেমন আমার পাশে দাঁড়ালে আমার ছবি জলের মধ্যে দেখা যায়, ছায়া পড়ে, ঠিক সেরকম সমাজের একটা ছবি হবে, হচ্ছে বিদ্যালয় প্রতিচ্ছবি দিতে চেয়েছেন। এবং তিনি নিজে কি করেছেন, কেজি স্কুল, যেটা আগেই বললাম, কিন্ডার গার্ডেন বিদ্যালয় কিন্তু 1837 সালে প্রতিষ্ঠা করে সেটা হাতে কলমে করে দেখিয়েছেন। পরবর্তীকালে সেটা তো সারা পৃথিবী জুড়ে একটা আন্দোলনে পরিণত হয়েছে। এটা একটা মেথড স্বীকৃত, পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় একটি মেথড হচ্ছে এই মুহূর্তে তোমার যে কিন্ডার গার্ডেন পদ্ধতি। এইবার আসছে তোমার শিক্ষক কেমন হবে ডিউইর মতে। শিক্ষক ডিউই বলছি, ভুলে গেছি আমি নিজেই। ফ্রয়েবলের মতে শিক্ষক কেমন হবে? ফ্রয়েবল শিক্ষক সম্বন্ধে স্পষ্ট ধারণা দিয়েছিল। শিক্ষক হবেন কি? মালি। প্রথমেই বলেছি যে তার কিন্ডার গার্ডেনের শিক্ষক হবেন মালি, শিশু হবেন ফুল, ফুল গাছের মতন। মালি, তার কাজ হবে সহায়তা করা, শিক্ষার্থীর বা শিশুর সম্পূর্ণ সহায়কের কাজ হবে বিদ্যালয়ের কাজ। শিশুর বৌদ্ধিক, নৈতিক, মানসিক, আধ্যাত্মিক সমস্ত দিকের বিকাশে তিনি কি করবেন? সহায়তা করবেন, হেল্প করবেন, সাহায্য করবেন। শিক্ষক এক কথায় হবে হিতকারী পরিদর্শক। তিনি কিন্তু শিক্ষার্থীকে সরাসরি ইন্টারফেয়ার করবেন না, তিনি পরিদর্শকের কাজ করবেন, দেখবেন, কিন্তু সেই পরিদর্শকটা কেমন হবেন? হিতকারী। হিতকারী মানে ওয়েল উইশার হবেন, তাই তো? তিনি তার শুভাকাঙ্ক্ষী হবেন, যাতে তার ভালো হয় সেটা দেখবেন। আর ভালো হয় দেখবেন, পর্যবেক্ষণ করবেন, ত্রুটি দেখলে শুধরে দেওয়ার চেষ্টা করবেন, সহায়কের ভূমিকা পালন করবেন হচ্ছে একজন শিক্ষক। এইবার আমরা আসবো ডিউইর মতে শৃঙ্খলা এবং আধুনিক কালে তার কি প্রয়োগ বলে আমাদের ক্লাসটাকে শেষ করব। শৃঙ্খলা, ডিউই ফ্রয়েবল শৃঙ্খলা, শিক্ষার শৃঙ্খলার ব্যাপারে আমি কিন্তু আগে একবার উল্লেখ করেছি। তিনি কোন শৃঙ্খলা সমর্থন করেছেন? মুক্ত শৃঙ্খলা, ফ্রি ডিসিপ্লিনের কথা বলেছেন। অর্থাৎ জোর করে শিক্ষার্থীকে বা শিশুকে জোর করে চাপিয়ে তাকে শৃঙ্খলিত করার কথা তিনি বলেননি। শাসন করা, বেত্রাঘাত করা, এগুলোকে কিন্তু অ্যাভয়েড করে বলেছেন। এবং তিনি বলেছেন এই মুক্ত শৃঙ্খলার মধ্যে দিয়ে শিশু কি করবে? নিজেই নিজেকে সংযত করবে, নিজেই নিজের কন্ট্রোলার হবে, নিজেই নিজেকে কন্ট্রোল করবে। এই যে নিজেকে সামাজিক সবকিছু মিলে মিশে নিজেকে শৃঙ্খলিত করে তিনি একটা নতুন তত্ত্বের কথা বললেন, সেটা হচ্ছে সোশ্যাল ডিসিপ্লিন। এইটা মনে রাখবে কিন্তু, সামাজিক শৃঙ্খলা। এই আত্মশৃঙ্খলা, মুক্ত শৃঙ্খলা তো আমরা শুনেছি, মুক্ত শৃঙ্খলার থেকে তার এসছে আত্মশৃঙ্খলা, সেটাও শুনলাম ফ্রয়েবল। পরবর্তীকালে তিনি বললেন যে শিক্ষার্থী কি শিখবে? শিক্ষার্থী সামাজিক শৃঙ্খলা, এই যে নিজের মতন করে নিজেকে নিয়ন্ত্রণ করা, সমাজের মতন করে থাকা, এইটাকে তিনি নতুন নাম দিলেন সামাজিক শৃঙ্খলা। ঠিক আছে? এবং তিনি আরেকটা যেটা বলেন, শিশুর ক্ষেত্রে মায়ের পরেই হবেন কে? শিক্ষক। মায়ের পরেই শিক্ষকের স্থান দিয়েছেন কিন্তু এই তোমার যে ফ্রয়েবল, শিক্ষকের স্থান হবে মায়ের পরে, তিনি শিশুকে পথ প্রদর্শকের ভূমিকা করবেন। এইবার সংক্ষেপে বোর্ড ওয়ার্ক করবো না। ফ্রয়েবলের শিক্ষা তত্ত্বের আধুনিক ক্ষেত্রে কি গুরুত্ব? প্রথমে যদি বলি আমরা কেজি স্কুল, বর্তমানে এটা একটা ব্র্যান্ড সারা বিশ্ব জুড়ে। প্রাক প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কেজি স্কুল, যদিও আমরা আমাদের আশেপাশে যদি দেখি ব্যাঙের ছাতার থেকে কেজি স্কুলের সংখ্যাটা কম হবে না, বেশি হবে। যদিও ফ্রয়েবলের যে পদ্ধতি সেটা মেনে সেই স্কুলগুলো হয়তো বেশিরভাগ ক্ষেত্রে চলে না, তবু তার এই পদ্ধতিটা কিন্তু সারা পৃথিবী জুড়ে বিশ্বব্যাপী একটা বিরাট ভাবে কি হয়েছে, জনপ্রিয় হয়েছে, শিক্ষার একটা পথ প্রদর্শকের রূপ নিয়েছে তার এই প্রচারিত কেজি স্কুল বা কিন্ডার গার্ডেন মেথড কিন্তু একটা জনপ্রিয়তা পেয়েছে, কারণ তার বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির জন্য। সামাজিক প্রভাবকে তিনি কিন্তু গুরুত্ব দিয়েছেন, শুধু ব্যক্তির বিকাশের কথা বলেননি। আর আগেই বলেছি সমাজকে ব্রাত্য করেন তিনি। ব্যক্তি সমাজ, অর্থাৎ ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য, সমাজতান্ত্রিক লক্ষ্য, শিক্ষার যে দুটো বড় আদর্শ রয়েছে তার একটা সঠিক কম্বাইন্ড যদি আমরা দেখি, সমন্বয় যদি দেখি, সার্থকভাবে করে দেখিয়েছেন কে? এই শিক্ষাবিদ ফ্রয়েবল। এবং শিক্ষকের দায়িত্ব কি হবে সেটা একদম স্পষ্ট করে ধরে ধরে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন কিন্তু ফ্রয়েবল। এবং মনোবৈজ্ঞানিক পদ্ধতিতে শিক্ষা কি করে পরিচালনা করা যায় তার অন্যতম একজন পথিকৃৎ যদি কাউকে বলতে হয়, অবশ্যই আমরা বলবো ফ্রয়েবলকে। এই হলো ফ্রয়েবলের শিক্ষা চিন্তা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে পাশে থাকবে। ধন্যবাদ।